অবশেষে অপেক্ষার প্রহর ফুরল। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। শান্তর নেতৃত্বে এবারের বড় চমক তাসকিন আহমেদ, যিনি ইনজুরি থেকে শুধু ফেরেননি, সাথে নিয়েছেন বাংলাদেশের সহ অধিনায়কত্বের দায়িত্ব। দলে নতুন 6 মুখ, টি-20 বিশ্বমঞ্চে প্রথমবারের মতো যাদের পা পড়তে যাচ্ছে। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। বিশ্বকাপ দলের প্রতীক্ষা, কোন 15 জন আমেরিকায় ওড়াবেন বাংলার পতাকা। বিশ্বকাপের 18 দিন আগে সেই স্কোয়াডকে সামনে আনলো বিসিবি। 6 ব্যাটসম্যান, 3 অলরাউন্ডার, 4 পেসার আর 2 স্পিনার নিয়ে টাইগারদের ওয়ার্ল্ড কাপ কন্টিনজেন্ট। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে নতুন মুখের ছড়াছড়ি। আছেন তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, 3 যুব বিশ্বকাপ জয়ী। সাথে বিপিএল এর সুপারস্টার জাকের আলী, তানভীর ইসলাম আর রিশাদ হোসেন। নতুন 6 টাইগার এবার বিশ্বকাপ মাতাবেন। ফেরার তালিকায় আছেন মাহমুদুল্লাহ আর শেখ মেহেদী। 2021 টি-20 বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চে 2 সেনানী। ডিপার্টমেন্ট ধরে দেখলে ক্যাপ্টেন শান্তর নেতৃত্বে টপ অর্ডারে লিটন দাস আর তানজিদ তামিম বড় ভরসা। অফ ফর্মের থেকেও স্কোয়াডে লিটন আদায় করেছেন জায়গা। অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে ওর দেখানো সামর্থ্যে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। লিটন ওর দিনে দিতে পারেন ফুল এন্টারটেইনমেন্ট। মিডল অর্ডারে বড় নাম মাহমুদুল্লাহ, সাথে আছেন তাওহিদ হৃদয় আর জাকের আলী অনিক। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ওদের করতে হবে ক্লিক। অলরাউন্ডার হিসেবে দলে আছেন 3 জন। প্রথম নামটাই সাকিব আল হাসান, তার সাথে শেখ মেহেদী আর সৌম্য সরকার। গোটা সফরে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা পেস ডিপার্টমেন্ট। ইনজুরি কাটিয়ে তাসকিন শুধু ফেরেননি, হয়েছেন ভাইস ক্যাপ্টেন। সাথে মোস্তাফিজ, তানজিম সাকিব আর শরীফুল পেস ইউনিটে বাড়িয়েছেন এক্সাইটমেন্ট। যে জায়গায় বরাবর পিছিয়ে থাকতো বাংলাদেশ, এবার সেই লেগ স্পিনে দূর হয়েছে আক্ষেপ। দলে নিউ সেনসেশন রিশাদ হোসেন। এদিকে বাঁহাতি স্পিনে একানন সাকিব আল হাসান, ওকে সঙ্গ দেবেন তানভীর ইসলাম। অবশ্য এই 15 জনের বাইরেও রিজার্ভ হিসেবে থাকছেন 2 জন, আফিফ হোসেন আর হাসান মাহমুদ। বিশ্বকাপে এবারও বাংলাদেশের সামর্থ্য নিয়ে আছে প্রশ্ন, তবে এই 15 জনকে ঘিরেই কোটি বাঙালির স্বপ্ন। ওরা পারবে, ওদের পারতে হবে। হোঁচট খেলেও ওদের হয়েই আওয়াজ তুলতে হবে। পার্থ বণিক, 71। চোটের সঙ্গে লড়ছেন, তবু বাংলাদেশ দলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। তাও আবার শুধু একজন খেলোয়াড় হিসেবে নয়, বাংলাদেশ দলের সহ অধিনায়ক হিসেবে বিশ্বকাপে আছেন তাসকিন। আমরা কথা বলবো বাংলাদেশ দল নিয়ে, সম্ভাবনা নিয়ে। আমাদের সঙ্গে আজকে আছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান এবং সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক এম কায়সার। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। শুরুতে রকিবুল হাসান, আপনার কাছে একটু জানি যে দল কেমন হলো ওভারঅল, নামগুলো বা ব্যালেন্স, টিম কম্বিনেশন সবকিছু মিলিয়ে। ধন্যবাদ আপনাকে। এরকম একটা টিম ছিল আগের থেকেই। একটা দুটার চেঞ্জেস হয়তো হওয়ার একটা কিছু কিছু সম্ভাবনা থাকতে পারতো, বাট এরকমটাই আমরা ধারণা করেছিলাম। তো আমি বলবো যে ইটস এ গুড সিলেকশন। টিমটা সুন্দর হয়েছে, ব্যালেন্স হাই, যেখানে স্পিনার আছে, স্পেশালিস্ট, যেখানে অলরাউন্ডার আছে, পেস বোলাররা আছে এবং 6 জন ব্যাটার আছে। তো সেই দিক থেকে চিন্তা করলে এবং প্রত্যেকে, এবং সবচেয়ে বড় জিনিসটা হলো এবারেই কিন্তু এমন একটা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড আমরা পেয়েছি যেখানে কিন্তু 6 জন ইয়াং নতুন টার্কস, আমি ওদেরকে বলি, মানে সৈনিক, ইয়াং যারা কিন্তু আগামী 5 বছর বা 7 বছর হয়তো সার্ভিস দিবে বাংলাদেশ ক্রিকেট। তারা আছে এই শর্টেস্ট ভার্সন ক্রিকেটের এই দলে। তো ইট উইল ইনজেক্ট এনার্জি। এই টিমের মধ্যে এই ইয়াং প্লেয়াররা থাকাটা একটা সুবিধা হলো, ফিল্ডিং এ একটা এনার্জি ইনজেক্ট করে। 1 2 নম্বর হলো যে টিমের মোটামুটি ফিটনেসটা ঠিকই আছে। ফিল্ডিং থেকে আমার মনে হয় কিছু প্লাগিং করা দরকার। আমরা লাস্ট ম্যাচটা যেটা দেখলাম, আমরা খেললাম জিম্বাবুয়ের সঙ্গে, সেখানে কিন্তু বেশ কিছু ক্যাচেস ড্রপ হয়েছে, মিস ফিল্ডিংও আমরা দেখেছি। সেগুলো হয়তো পুষিয়ে নেবে এই আমেরিকা সফরে, কারণ ওখানে 3টা ম্যাচ আমরা খেলবো আমেরিকার বিরুদ্ধে,
এটা কিনা আমাদের সত্যিকার অর্থে ওইটি হবে আমাদের প্রস্তুতি সিরিজ। আর জিম্বাবুয়ের সঙ্গে যেটা আমি খেলেছি, আমি সবসময় বলি এটা প্রস্তুতি সিরিজ পুরোপুরি না, এটা কিছুটা ছিল সিলেকশন সিরিজ। অর্থাৎ 2-3 জন সিলেক্টর 2-3 জনের পারফরমেন্স, ফিটনেস সবকিছু দেখার জন্য, যেরকম সৌম্য বা তাসকিন, তারা হয়তো একটু লেট করেছে এই দল ঘোষণা করার। তো অল সেড অ্যান্ড ডান, আমি মনে করি যে টিমটা খুব ভালো টিম হয়েছে। এখন এখানে খালি দেখার বিষয় হবে, এবং আমি আশা করি এবং আমার আমি বিশ্বাস করি যে লিটন ডেফিনেটলি ফিরে আসবে, রানে আসবে, এই চাপ মুক্ত হবে। আমেরিকায় বসে তখন তো আর ওই রকম থাকবে না, অনেকটা ফ্রি থাকবে। তেমনি ক্যাপ্টেন আশা করাই যায় যে আমাদের নাজমুল হোসেন সবসময় যখন সে when he was always down and out, সে কিন্তু স্ট্রংলি কাম ব্যাক করেছে। সৌম্য সরকার তার ফিটনেস পাস করে গেছে, হি ইজ এ ভেরি অ্যাটাকিং প্লেয়ার, মিডিয়াম পেস বোলার, সে একটা অলরাউন্ডারের স্লট এসে আছে। সব ম্যাচ খেলবে কিনা বলতে পারবো না, বাট অল ডিপেন্ডস প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচ কে কিরকম পারফর্ম করে আর তৃতীয় ম্যাচ। তো সেই দিক থেকে আমি মনে করি, আমি ধন্যবাদ দিব নির্বাচক মন্ডলীদের যে তারা ভালো টিম করেছে, এবং ধন্যবাদ ক্রিকেট বোর্ডকে। লেট করে তারা যদিও এটা করেছে, এই লেট হওয়ার কারণটাও আমি বললাম, বাট বেটার লেট দ্যান নেভার, সময়ের মধ্যেই হয়েছে। তো গুড লাক, এবং যা হোক না কেন ফলাফল, আমরা কিন্তু সবাই এই টিমের পিছনেই থাকবো। জি, স্বাভাবিক। কায়সার, টিম কম্বিনেশন আমরা দেখছিলাম যে অনেক দিন পরে আমরা আসলে একটা লেগ স্পিনার আমরা ক্যারি করছি এবং সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি। রিশাদ, এমনকি আমরা মুশতাককেও পাচ্ছি, লেজেন্ডারি লেগ স্পিনার মুশতাক টিমের সঙ্গে থাকছে। সব কিছু মিলিয়ে আসলে ইউএসএতে কেমন আশা করেন আমাদের এই টিমটা T20 পারফরমেন্স? ধন্যবাদ মাহবুব। প্রথমে বলে রাখি যে দলটা নির্বাচকরা গঠন করেছেন, সেই দলটা খুব প্রেডিক্টেবল একটা দল ছিল। তবে এই দলটা নিয়ে যদি আপনি আমাকে আমার মন্তব্যটা জানতে চান, তাহলে আমি মনে করি যে এই দলের চমক তেমন কিছু নেই, কিন্তু দুটো জিনিস আমাকে একটু অবাক করেছে। আই এম কোয়াইট সারপ্রাইজ যে দুটো বিষয়ে। প্রথমটা হলো যে আপনি তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন হিসেবে দলের সঙ্গে নিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি ইনজুর। আপনি জানেন না যে তিনি কখন ইনজুরি থেকে রিকভার করবেন, কখন তিনি ফিটনেস ফিরে পাবেন, এবং কখন তিনি দলের জন্য অ্যাভেলেবেল হবেন। তো এরকম একজন অনিশ্চয়তা থাকার পরেও একজনকে যখন আপনি ভাইস ক্যাপ্টেন করবেন, এটা অনেক বড় একটা ঝুঁকিপূর্ণ একটা কাজ হয়ে যায়। কেন ঝুঁকিপূর্ণ কাজ হয় তার ব্যাখ্যা আমি যাচ্ছি। আপনি দেখবেন যে ভাইস ক্যাপ্টেন মিন্স কিন্তু টিম ম্যানেজমেন্টের একটা পার্ট। তো তিনি টিমের সব ধরনের মিটিং এ থাকতে পারবেন, সব ধরনের নীতি নির্ধারিত সিদ্ধান্তে থাকতে পারবেন, কিন্তু তিনি নিজেই জানেন না যে তিনি কখন ফিট হবেন বা কখন তিনি খেলতে নামবেন। এবং একটা বিষয় নিশ্চিত যে আপনি বিশ্বকাপের মূল মঞ্চ শুরু হওয়ার আগে যে 3টি সিরিজ রয়েছে আমেরিকার সঙ্গে, সেই সিরিজে তিনি কিন্তু খেলতে পারছেন না। ইভেন আপনি 8 জুন যেটা শ্রীলঙ্কার সাথে আমাদের প্রথম যে ম্যাচটা, সেখানেও তিনি খেলতে পারবেন কিনা এটাও কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত। সো এত অনিশ্চিত যখন একজন ক্রিকেটারকে ঘিরে থাকবে, তখন আপনি কিন্তু তাকে যখন ভাইস ক্যাপ্টেন করে নিয়ে যাবেন, দ্যাট মিনস আপনি ইউ টেক এ ক্যালকুলেটিভ রিস্ক। আপনি অনেক বড় একটা হিসেবেই ঝুঁকিটা নিচ্ছেন যে তিনি আদৌ তাকে আপনি তার সার্ভিসটা পাবেন কিনা। এটা গেল নাম্বার 1 জিনিস। আরেকটা জিনিসটা হলো রকিবুল ভাই যেভাবে লিটন দাসের ফর্মে ফিরে আসার ব্যাপারে যেরকম ভাবে আশাবাদ করছেন, আমিও নিশ্চিতভাবে সেরকম আশাবাদ করছি। কিন্তু সমস্যাটা হলো যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু কোনো অফ ফর্মে থাকা ক্রিকেটারকে ফর্মে ফেরানোর জায়গা কিন্তু না। ইন্টারন্যাশনাল ক্রিকেট বা বিশ্বকাপের মতো আসর আপনি কিন্তু ফর্মে থাকবেন এবং দলকে জিতিয়ে বের করে নিয়ে আসবেন, এমন ক্রিকেটারকে আমাদের প্রয়োজন। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে লিটন দাস লম্বা সময় ধরে কিন্তু ফর্মে নেই, বাট তাকে নিতে নির্বাচকরা এক অর্থে কিন্তু বাধ্য হয়েছেন, কারণ তার জায়গায় বিকল্প তাকে কাউকে কিন্তু তারা খুঁজে পাননি। আজকে প্রেস কনফারেন্স আমি ছিলাম এবং আমি প্রশ্ন করেছিলাম, তো নির্বাচকরা বলেছেন যে তার জায়গায় তারা আরেকজনকে চিন্তা করছেন, আমি নামটা বলছি না, তার চিন্তা করছিলেন, কিন্তু তার উপর আস্থাটুকু ছিল না দেখেই তারা কিন্তু অফ ফর্মে থাকা লিটন দাসের উপরেই ভরসাটুকু রেখেছেন এবং তারা আশা করছেন লিটন দাস খুব দ্রুত যেন ফর্মে ফিরতে পারেন। ইভেন প্রথম যে প্র্যাকটিস আপনার ম্যাচ রয়েছে আমেরিকার সঙ্গে, সেই ম্যাচে তিনি যদি একটা বড় স্কোর করতে পারেন, তাহলে সেটা দলের জন্য অনেক সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। আর আমি ফিরি, আপনি যে প্রশ্নটা করলেন যে লেগ স্পিনের বিষয়, আপনি দেখুন এখন T20 ক্রিকেটে কিন্তু আপনার একটা মডেল চেঞ্জ হয়ে গিয়েছে যে এখানে আপনার একাদশে একজন লেগ স্পিনার কিন্তু থাকেন।
প্রায় সবগুলো দলের মধ্যে দেখবেন যে আপনি একজন লেগ স্পিনার তিনি থাকেন। এর কারণটা হলো যে লেগ স্পিনার কিন্তু টি-20-তে খুব বৈচিত্র্যময় একটা অ্যাটাকিং আপনার ফ্লেয়ার নিয়ে আসতে পারেন। আপনি সব ম্যাচ কিন্তু আপনাকে লেগ স্পিনার জেতাবেন না, কিন্তু অনেক ম্যাচে তিনি এত ভালো বোলিং করবেন যাতে কিন্তু আপনার দলের জন্য একটা খুব বড় ইম্প্যাক্ট নিয়ে আসতে পারেন। সো বাংলাদেশ দল সেই দিকে চিন্তাটা করে কিন্তু রিশাদ হোসেনকে সুযোগটা দিয়েছে। আর আপনি পুরো 15 জনের স্কোয়াডে যে 4 জন স্পিনারকে নামা হয়েছে ইনক্লুডিং সাকিব আল হাসান, সেটাও আমি মনে করি যে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের যারা রয়েছেন তারা সেখানকার উইকেট ভালো রিড করেছেন। যেটা রকিবুল ভাই বলেছেন যে ওয়েস্ট ইন্ডিজের এখন একটু স্লো এবং আপনার স্পিন ওরিয়েন্টেড উইকেট হয়ে গিয়েছে। আপনি যদি ভারতের দলটা দেখেন সেখানেও কিন্তু তারা স্পিন ওরিয়েন্টেড একটা দল সাজিয়েছে, আক্রমণ ভাগে ম্যাক্সিমাম কিন্তু স্পিনাররা রয়েছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই দলটা খুবই প্রেডিক্টেবল একটা দল ছিল, এখানে তেমন কোনো প্রশ্ন তোলার মতো অবকাশ নেই। কিন্তু একটু অবাক হয়েছি আমি যে একজন আনফিট এবং ইনজুরিতে থাকা প্লেয়ার যিনি কখন ফিট হবেন তাকে আপনি ভাইস ক্যাপ্টেন করে পাঠাচ্ছেন এবং একজন অফ ফর্মে থাকা টপ অর্ডার ব্যাটসম্যানকে আপনি ওপেনিং এর দায়িত্বটা দিয়েছেন। আমি শেষ করছি ছোট্ট একটা দিয়ে যে আপনি এত লম্বা সময় মোহাম্মদ সাইফুদ্দিনকে পেস বোলিং অলরাউন্ডার হিসাবে খেলালেন, কিন্তু তাকে আপনি মূল মঞ্চে নিয়ে গেলেন না। আমার কথা হলো যে তানজিম হাসান সাকিবের সঙ্গে তার যখন আপনি তুলনাটা করেছেন তখন নির্বাচকরা তরুণ সাকিবকে বেশি নম্বরটা দিয়েছেন সাইফুদ্দিনের তুলনায়। সেটা হয়তো ক্রিকেটীয় যুক্তিতে সেটা তারা মেনে নিতেই পারেন, কিন্তু আমার কথা হলো যে যাকে আপনি লম্বা সময় ধরে জন্য চিন্তা করছিলেন টি-20তে একজন ভালো পেস অলরাউন্ডার হিসাবে, তাকে যদি আপনি 15 জনের স্কোয়াডে জায়গা না দিতেই পারেন, কিন্তু তাকে তো ট্রাভেলিং পার্টনার হিসাবে বা ট্রাভেলিং ক্রিকেটার হিসাবে কিন্তু সঙ্গে নিয়ে যাওয়ার একটা সুযোগটা ছিল। সেক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা হলেও সাইফুদ্দিনের জন্য আমি একটু দুঃখ প্রকাশ করতে পারি এবং সাইফুদ্দিন নিজেও কিন্তু একটু মানে বুঝতে পারবেন যে তাকে আর কত হয়তো মানে ভালোভাবে ফিটনেসের প্রমাণটা দিতে হবে। তিনি কিন্তু ইনজুরি থেকে ফিরে এসে আপনার বিপিএল খেলেছিলেন এবং বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। এই জিম্বাবুয়ের সাথেও কিন্তু তার পারফরমেন্সটা খুব একটা মন্দ না, শুধু শেষের ম্যাচটির কথা যদি আপনি বাদ দেন, সেখানে 4 ওভারে তিনি 55 রান দিয়েছেন, সেই ম্যাচটা বাংলাদেশ হেরেছিল। কিন্তু সেই ম্যাচ হারার জন্য কিন্তু শুধুমাত্র সাইফুদ্দিন দায়ী না। সেই ম্যাচে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম শুধুমাত্র 2 জন বোলার বাদে, সাকিব এবং মুস্তাফিজ বাদে সব বোলাররাই খারাপ করেছিলেন এবং আমরা ব্যাটিংটাই খারাপ করেছি। 156 কিন্তু আপনি টি-20তে কখনোই আপনার উইনিং টার্গেট হতে পারেন না। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে সাইফুদ্দিনের ব্যাপারে নির্বাচকরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একটু কঠিন সিদ্ধান্ত হয়ে গিয়েছে এবং বাদ বাকি পুরো দলটা নিয়ে আমার কাছে মনে হয় না যে খুব একটা প্রশ্ন তোলার কোনো অবকাশ রয়েছে। এখন আমরা আশা করতে পারি যে দলটাই গঠন করেছেন নির্বাচকরা, এই দলটাই আমাদের দল, এই দলটা বাংলাদেশের দল এবং এই দলটাকে আমাদের হোল হার্টেড সাপোর্ট করতে হবে। না, নিশ্চয়ই আমাদের সাপোর্টে তো আসলে খুব মানে ফলাফলে খুব বেশি প্রভাব পড়বে না, কারণ প্লেয়ারদেরকেই খেলতে হবে মাঠে। রকিবুল হাসান, এই দলটা যুক্তরাষ্ট্রে কি ধরনের পারফরমেন্স আশা করেন? বিশেষ করে আমরা আইপিএলে যে ধরনের ব্যাটিং দেখেছি সেখানে বোলারদেরকে প্রোটেক্ট করার কথা বলা হচ্ছে, মানে এখন নতুন কোনো আইন করে আসলে তাদেরকে এমন অবস্থা যে বোলারদেরকে হয়তো ক্রিকেট থেকে মানে ক্রিকেটে কেউ বোলার হতে চাইবেন না, এরকম পরিস্থিতি, যেভাবে তাদেরকে পেটানো হচ্ছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই জায়গায় অনেক যোজন দূরে সেই জায়গা থেকে, এবং পারফরমেন্স বিচার করে যদি আমাদের ম্যাচ বের করতে হয় এখানে আসলে আমাদের এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করতে হবে, যেখানে আসলে আমাদের দুর্বলতা বলছেন অনেকে। আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ মাহবুব। আমি আর কি বলবো, কায়সার তো বোধহয় সব কিছু বলে দিয়েছেন, যা বলার ছিল সমস্ত কিছু টাচ করে গেছে। তবে কায়সারের সঙ্গে আমি একটু বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি 2-1টা জায়গায়। 1 নম্বর হলো ভাইস ক্যাপ্টেন। উনি বলেছেন যে ভাইস ক্যাপ্টেন টিম সিলেকশনে ভাইস ক্যাপ্টেন থাকে। আই ওয়াজ দ্য ন্যাশনাল ক্যাপ্টেন, আমার সময় কিন্তু ভাইস ক্যাপ্টেন ওয়াজ নট এ পার্ট অফ দিস সিলেকশন। ওখানে 1। 2 নম্বর হলো যে তাকে দলভুক্ত করা হলো একজন আনফিট। আমরা যদি পত্রিকা দেখি বা স্টেটমেন্ট গুলো দেখি প্রধান নির্বাচকের, উনি কিন্তু ক্লিয়ার একটা কথা বলে দিয়েছেন 3 দিন আগে যে তাসকিন আহমেদ, আমরা কেউ নোবডি ওয়াজ ভেরি শিওর যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হিজ ইনজুরি। তো তাকে বলা হলো যে উনি বলেছেন যে ওয়ার্ল্ড কাপের আগে তাসকিন উইল বি ফিট টু প্লে, অর্থাৎ তাদের কাছে মেডিকেল রিপোর্ট বা ইনফরমেশন এভাবেই দেওয়া হয়েছে যে হি ইজ রেডি টু টেক অফ। আমি তো এখন প্রশ্ন আসছে তাকে তাহলে ভাইস ক্যাপ্টেন করা হলো কিভাবে? ভাইস ক্যাপ্টেন ইজ নট এন অটোমেটিক চয়েস ফর দ্য ফার্স্ট 11 অলওয়েজ, নো ওয়ে। এখানে আপনি দেখুন অনেক ভাইস ক্যাপ্টেনও টিমে থাকে না, এখানে খারাপ পারফরমেন্সে বা কোনো কিছু হলে। তো সেইখানে সিনিয়রিটি দেখলে ওখানে যারা নাকি সিনিয়র প্লেয়ার গুলো আছে টিমের মধ্যে,
এরা কিন্তু সবাই ক্যাপ্টেন্সি করে ফেলেছে বাংলাদেশ। ওখান থেকে কেউ আবার ফিরে এসে আবার অনেক সময় তারা সেটা চায় না সেই ক্যাপ্টেন্সি করতে। টিমটাও ইয়াং, তো সেই জায়গায় একটা ফিউচার হয়তো চিন্তা করেছে নির্বাচক মন্ডলী, ঠিক আছে তাসকিনকে কিছু দায়িত্ব এক্সট্রা দেওয়া যায় কিনা। এবং সে একটা হিজ এন এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে কিন্তু একদম নতুন আনকড়া না, সে অনেকদিন থেকে খেলছে, ওই অভিজ্ঞতাটা তার আছে, বড় বড় ইভেন্ট, ওয়ার্ল্ড কাপ সবকিছুর অভিজ্ঞতা তার আছে, তো সেই থেকে সে ঠিক আছে। নাও কামস ওয়াট, আপনি লিটন দাসের কথা বলবেন, লিটন দাসের কি তারা হয়তো অস্ট্রেলিয়া গেছে পারফরমেন্স দেখেছে, বাট লিটন দাস ইজ এ প্রুভেন ফ্যাক্টর। তার একটা লং ব্যাট প্যাচ যাচ্ছে, আপনি যদি তার সঙ্গে তুলনা করি, আপনিও জানেন আমরাও জানি এবং ক্রিকেট দর্শকও জানে যে নাজমুল হাসান শান্ত কিরকম ব্যাট প্যাচের মধ্যে ছিল, এবং আমাদের যে সোশ্যাল মিডিয়াতে তো তাকে কাবাব বানায় ফেলছিল কাটাকাটি করতে করতে। হাউ ডিড হি কাম ব্যাক, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে ফেরত আসছিল, স্ট্রং মাইন্ড। ইয়েস, আমি আশা করেছিলাম যে লিটন করবে, এবং শেষ ম্যাচে সে যেভাবে আউট হয়েছে, দ্যাট ইজ নট আনএক্সকিউজেবল, এটাকে এক্সকিউজ করা যাবে না। তার সুযোগ ছিল শেষ ম্যাচে লম্বা ইনিংস খেলে তার কনফিডেন্স বিল্ড আপ করার, দ্যাট ইজ গ্যারান্টেড। নাও এখন আমি যদি আসি বলতে পারি লিটনকে, অ্যান্ড লিটন ইজ এ উইকেট কিপার অ্যাজ ওয়েল, তো কাজেই এবং ইজ এন এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো কাজেই আপনাকে 6 জন ইয়াং এর সঙ্গে কিছু এক্সপিরিয়েন্স টিমে থাকলে, এবং তারা যখন দেশের বাইরে খেলে তখন তারা একটা বড় পরিবার তৈরি হয়ে যায়, এবং সেই পরিবারে কিন্তু থেকে তখন বাইরের কোনো ইনফ্লুয়েন্স না আসলে তখন সেই টিমগুলো দেখবেন পারফর্ম করে। নাও কামস আফটার যে বোলার দেখিয়ে উইকেট কেমন হবে আপনি বলেছেন, আইপিএল এর মতন উইকেট মনে হয় না হবে, ওয়েস্ট ইন্ডিয়ান উইকেট উইল বি অন দ্য স্লোয়ার সাইড, বাট বাউন্স হবে, বল ক্যারি করবে। এটা আমি কথা বলছিলাম সেন্ট ভিনসেন্ট, আমার বন্ধু আছে ওখানে, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য সেন্ট ভিনসেন্ট ক্রিকেট বোর্ড, এবং একই সঙ্গে মাইকেল ফিল্ডে, একই সঙ্গে তাদের যে ইন্টারন্যাশনাল আম্পায়ার ঢাকায় খেলে গেছে, বিপিএল এ ডিউটি করে গেছে, তার সঙ্গে জিজ্ঞেস করেছি যে কেমন উইকেট হবে, সে বললো বল উইল বাউন্স, বল উইল ক্যারি, ইট উইল গুড ফর ব্যাটিং, বাট এরকম হবে না যেটা নাকি আমাদের আইপিএল এ দেখি। নাও কামস আমেরিকার উইকেট কি হবে। আমেরিকাতে আমরা জানি যে উইকেট ড্রপ ইন উইকেট হবে কোথায়, নিউ ইয়র্কের উইকেট, নিউ ইয়র্কে যেটা নতুন স্টেডিয়ামে, ওখানে আমাদের একটা ম্যাচ আছে প্রথম ফেজে, যেটা সাউথ আফ্রিকার সাথে। তো এই ড্রপ ইন উইকেটটা কি রেসপন্স করে, স্পঞ্জি হয় কিনা, বা ওখানে ঘাস তারা রাখবে হয়তো, টার্নিং হয় কিনা, বাট অল সেড এন্ড ডান আমরা ধরেন কিছুই বুঝি না, কিছুই জানি না। কায়সার একটু টাচ করে গেছে, আমিও সেটাকে তার সঙ্গে সহমত পোষণ করে আরেকটু বলতে চাই যে আমরা শুধু ভারতীয় দল যারা নাকি এই বিশ্বকাপটা কিন্তু জেতার জন্যই যাচ্ছে, আমরা হয়তো অত আশা করছি না। কাজে তাই যদি হয় তাহলে ভারতকে ফলো করেন, তারা কি টিম স্ট্রাকচারটা কি, তাদের 4টা ফ্রন্টলাইন স্পিনার, এবং রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি হাসতে হাসতে জবাব দিয়েছিলেন আমি যে কেন এতগুলো স্পিনার, তখন উত্তরটা দিয়েছিলেন যে আমি এর উত্তরটা ওয়েস্ট ইন্ডিজে যাই দিব। অর্থাৎ তার প্রথম ফেজের খেলাগুলো কিন্তু হবে তাদের আমেরিকান সয়েলে, তো সেইখানে সে বুঝেই ফেলছে আগে থেকে, তার কাছে ইনফরমেশন আছে যে ওখানে স্পিনার মাইট ডমিনেট, আর তাদের স্পিনার ইজ এ কোয়ালিটি স্পিনার, এটাও ঠিক। আমাদের যে স্পিনার আছে তাদের মধ্যে যে আমাদের 2টা স্পেশাল স্পিনার, সাকিব আল হাসান ইজ দ্য থার্ড চয়েস, থার্ড মানে কি ওয়ার্ল্ড ক্লাস, and he knows when to bowl, how to bowl, why to bowl, whom to bowl, কাকে। তো সেই দিক থেকে আমি মনে করি যে সবই ঠিক আছে। নাও কোশ্চেন ইজ প্লেয়ারদের কাছে, দ্য বল ইজ ইন দ্য কোর্ট অফ দ্য প্লেয়ার্স নাও, তাদেরকে এক্সপ্রেস করতে হবে, দে হ্যাভ টু ডেলিভার নাও, তাদের ডেলিভারি করতে হবে, এবং এই তাদের পারফরমেন্স যেন ইম্প্যাক্ট তৈরি করে এই খেলার উপরে, সেই দিকটাই এলো আমরা দেখতে চাই। বিশেষ করে ব্যাটসম্যানরা জি এম কায়সার, অনেকে বলছেন নেপাল ভালো করছে, শ্রীলঙ্কার সঙ্গে আমাদের খেলা আছে, সুতরাং আমাদের ব্যাটসম্যানরা যদি ভালো রান না করতে পারেন হয়তো এই 2টি ম্যাচে আমাদের বিপদ হতেও পারে। আর সাউথ আফ্রিকার যে টিম, সেটা নিয়ে আসলে আমরা যারা দর্শক আমরা অনেক বেশি ভয়েই আছি। আপনি কিভাবে দেখেন?
না, এই প্রশ্নটা আজকে উঠেছিল প্রেস কনফারেন্সে এবং সেটার ব্যাখ্যাটা প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু খুব চমৎকার করে দিয়েছেন এবং আমার কাছে খুব বাস্তবিক একটা ব্যাখ্যা তার কাছে মনে হয়েছে। যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশ তো যে চারটা দলের সঙ্গে খেলবে, সেই চারটে দলের মধ্যে কোন কোন ম্যাচ আপনি জেতার জন্য চিন্তা করছেন বা বাংলাদেশ কোন কোন ম্যাচ জিততে পারে বলে আপনি আশাটা করছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে দেখুন, প্রথম ম্যাচটা জেতাটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এই ম্যাচটা শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে এই টুর্নামেন্টটা আমাদের জন্য সামনে বাড়াটা খুব সহজ একটা বিষয় হবে। এবং সাউথ আফ্রিকা এখন পর্যন্ত যে ধরনের শক্তিমত্তা নিয়ে টি-20-তে খেলছে, তাতে সাউথ আফ্রিকাকে আপনি বলে কয়ে একেবারে কিন্তু হারিয়ে দিবেন এরকম পজিশনে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দলও নেই। কিন্তু তারপরেও টি-20-তে কিন্তু আপনি যে কোনো দলই, ছোট দল বা বড় দল বলে কোনো বিষয় না, আপনি ইভেন্টেতে যে দল ভালো পারফরমেন্স করবে সেই দল কিন্তু টি-20-তে জিততে পারে। উদাহরণ হিসাবে আমি ব্যাখ্যার জন্য বেশি দূর যাব না, 2007-এর যে প্রথম টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে গিয়েছিল, সেখানে কিন্তু বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাইটি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। সো বাংলাদেশও যে আপনার অন্য শক্তিমত্তা দলগুলোকে হারাতে পারে এই ধরনের বড় ধরনের ফরম্যাটের ক্রিকেটে, সেটা কিন্তু প্রমাণিত রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয়টা হলো যে সেটাই কিন্তু মূল মঞ্চে বড় কোনো দলকে হারানোর বিষয়টা ছিল বাংলাদেশের। তারপর 2007 সালের পর বাকি আরো 8টি আপনার আসরে বাংলাদেশ খেলেছে, কিন্তু কখনোই মূল মঞ্চে বড় কোনো দলকে হারাতে পারেনি। হ্যাঁ, আমরা হারিয়েছি, হয়তো স্কটল্যান্ডকে আমরা হারিয়েছি, ওমানকে আমরা হারিয়েছি, কিন্তু স্কটল্যান্ডের কাছে আমরা হেরেছিও। সো আমার কাছে মনে হচ্ছে যে এবারের এই টুর্নামেন্টে বাংলাদেশের যদি ভালো করতে হয় তাহলে অতি অবশ্যই প্রথম ম্যাচটা, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে পরবর্তীতে যে 3টি প্রতিপক্ষ বাংলাদেশের সামনে থাকবে, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড এবং নেপাল, এই 3টি ম্যাচের মধ্যে থেকে যে কোনো 2টি ম্যাচ যদি জিততে পারে তাহলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশ দলের সামনে উজ্জ্বল হয়ে থাকবে এবার। তবে শর্তটা হলো প্রথম ম্যাচটা আপনাকে অবশ্যই জিততে হবে। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে এবারের বিশ্বকাপের অল ইম্পর্টেন্ট ম্যাচ বাংলাদেশের দলের জন্য 8 জুনের শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা, যেটি ডালাসে হবে। জি, অনেক ধন্যবাদ এম কায়সার এবং রকিবুল হাসান যুক্ত হবার জন্য আজকে সংবাদ যোগে।